সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা, বললেন সিইসি। ভোটে অনিয়ম দমনে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন। 4 মাস চলার মতো রিজার্ভ থাকায় নেই দুশ্চিন্তার কারণ, বললেন গভর্নর। সুশাসন ফেরায় বন্ধ হয়েছে টাকা পাচার। দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপে। দুদকের 70টি অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় কার্যক্রম নিয়ে প্রশ্ন। অপরিকল্পিত উন্নয়নের খেসারত। 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়, সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানান তিনি। একদিনে নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। পরপর 3টি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ দুর্বল নির্বাচন কমিশন, এমন মত বিশ্লেষকদের। সামনের দিনে নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রভাব যেন না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। তবে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন বিদ্যমান আইনে তা প্রায় অসম্ভব। ভোটে অনিয়ম দমনে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ তাদের। নির্বাচন কমিশন গঠন আইনে পরিবর্তন আনার পাশাপাশি কাজের স্বচ্ছতা আনারও তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী, কুমুর প্রতিবেদন। স্বাধীনতার 50 বছর পর বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠনে আইন করে। 2022 সালের সেই নতুন আইনে প্রথমবার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছিল। বর্তমান নাসির উদ্দিন কমিশনও সে আইনের ভিত্তিতেই করা। তবে আওয়ামী লীগ সরকারের করা এই আইন শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এ আইনে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই কমিটির সদস্যরা সরকার ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির যে কোনো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে সার্চ কমিটি গঠনেও সরকার প্রধানের প্রভাব বিস্তারের সুযোগ আছে। পুরো সিস্টেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, যে কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটাকে প্রভাবিত করা এটা খুব সহজ কাজ এই আইনের মাধ্যমে। একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ না। কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ এড়াতে আইনের পরিবর্তন আনার তাগিদ বিশ্লেষকদের। 5টা দলের থেকে 5জন 6জনকে প্রতিনিধিত্ব দিলে অন্ততপক্ষে যারা সাংবিধানিক পদ থেকে আসবে তাদের সাথে একটা ভারসাম্য হবে। আইনের মধ্যে একটা সার্চ কমিটি থাকতে পারে, কিন্তু সেই সার্চ কমিটি ইন্ডিপেন্ডেন্ট হবে। প্রভাবে হোক, প্রার্থীর প্রভাবে হোক, ক্ষমতার প্রভাবে হোক, যে কোনো কারণে সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পরিপালিত হয়নি। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং কাজে স্বচ্ছতা রাখার কথা বলেন বিশ্লেষকরা। একটা স্বচ্ছতা গাইডলাইন থাকা দরকার, যে তারা কিভাবে তাদের প্রত্যেকটা কাজের স্বচ্ছতার পরিচয় দেবে এবং জনগণের কাছে এটা প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এমন একটি কার্যকর নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে যা ভবিষ্যৎ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়েই মজবুত হবে সংসদীয় গণতন্ত্র। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা।
5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন, আর 4 মাস চলার মতো রিজার্ভ থাকায় দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। টাকা পাচারের কথা তুলে ধরে গভর্নর বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই $20 বিলিয়ন বিদেশে পাচার করেছে। জানান, অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের পাশাপাশি বেড়েছে রফতানি আয়। এতে সরকারের বৈদেশিক লেনদেনের ঘাটতি কমে আসছে। সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে বলেও জানান গভর্নর। সেই চেষ্টাটা আমরা করি। সরকারকে বলবো, এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, আমি অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যায় তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে। এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্ন না, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন, বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা। ফরচুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে তাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশনাল। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় দুই ভাগ হয়ে যায়। অথচ দক্ষিণ হোটেল সোনারগাঁয়ে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি ছিলাম সেখানে। দুর্নীতিবাজদের ধরতে দুদক অভিযান চালালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। গেল 20 দিনে অন্তত 70টি অভিযানে বিক্ষিপ্ত দালাল ছাড়া কাউকে গ্রেফতার কিংবা মামলা করতে পারেনি। তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় সেবা খাত সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে খুব একটা প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযান প্রশ্নবিদ্ধ করছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থার কার্যক্রমকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গত 19 ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে আটক করা হয় 2 দালালকে। তবে অনিয়মের সঙ্গে ইসির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলেও দুদক কোনো পদক্ষেপ নেয়নি। কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। একইভাবে গত 8 জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়ে প্রমাণ পায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের। 3 গুণ বেশি দামে মেশিন ক্রয়ের তথ্য মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে কমিশনের সুপারিশের অপেক্ষায় অভিযান শেষ করে। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে, প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। দুদকের তথ্য বলছে, আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণের 20 দিনে 70টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে রাজক, গৃহায়ন, ভূমি অফিস, হাসপাতাল, বাস টার্মিনাল সহ সরকারি সেবা খাতগুলোতে। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুদকের অভিযান দিন দিন সাধারণ মানুষের কাছে আস্থা সংকটে পড়ছে। অবশ্য দুদক বলছে, প্রতিটি অভিযান বিশ্লেষণ করে কমিশনে সুপারিশ করা হয়। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে, সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন
দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। দুদকের সাবেক এই মহাপরিচালক মনে করেন তড়িৎ ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হবে দুদকের অভিযান। একটা লোক দেখানো মতন হচ্ছে যে কিছু যাওয়া হলো, দালাল কিছু ধরে আনা হলো, কিন্তু দালাল তো সংশ্লিষ্ট অফিসের লোকের মাধ্যমে যদি তার যোগাযোগ না থাকে তাহলে তো দালাল সেই জায়গায় কাজ করতে পারে না। তাহলে সেই অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যারা দায়ী তাদেরকে তো এইটার মাধ্যমে আসার কথা, ওই দালালের সাথে সাথে সংশ্লিষ্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধরবার কথা। তবে অতীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে হাতে নাতে সরকারি কর্মকর্তা গ্রেফতার সহ নানা তড়িৎ পদক্ষেপের ইতিহাস রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। পটিয়া এবং আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদী তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায় তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ মুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এরিয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে অভিযোগ উঠেছে টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায় তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে, অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথে দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসতো, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র শীতের দাপট, বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে বাতাসে জেঁকে বসেছে শীত। দিনের বেলাতেও হেডলাইট দিয়ে চলাচল করে যানবাহন। হাড় কাঁপানোর শীতে কাজের সন্ধানে বের হয়ে বিপাকে শ্রমজীবীরা। একটু উষ্ণ হওয়ার চেষ্টায় রাস্তার পাশে খড়কুটো জ্বালান তারা। এর সঙ্গে আবার পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। এর মধ্যে শিশু ও বয়স্কই বেশি। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর সিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 11তম দিন এবং এখন বেলা 12টার পরে অর্থাৎ 12:30টার সময় আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দিনের তুলনায় আজকে হচ্ছে মেলা প্রাঙ্গণ বেশ জমজমাট এবং অনেকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবারও বেশ অনেকটা ভিড় ছিল এবং মেলা দিন গড়ানোর পর বেশ জমজমাট আমরা লক্ষ্য করেছি এবং এটা এতটাই জমজমাট ছিল যে আমরা যতদূর শুনতে পেরেছি যে আনুমানিক 2 লাখ
মানুষ গতকাল মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং এর মধ্যে 1,78,000-এর বেশি টিকিট হচ্ছে অনলাইনে বিক্রি হয়েছে বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে এবং গতকাল ক্রেতা দর্শনার্থীদের চাপে এক পর্যায়ে হচ্ছে মেলা কর্তৃপক্ষ মেলার প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য বাধ্য হয় এবং ওই সময় প্রায় 20 মিনিটের জন্য মেলা প্রাঙ্গণ খোলা ছিল এবং ক্রেতারা বা দর্শনার্থীরা টিকিট ছাড়াই হচ্ছে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। আর যা কর্তৃপক্ষ জানিয়েছে যে পূর্বাচলে মেলার স্থানান্তর হওয়ার পর মেলার ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। এর জন্য মেলা কর্তৃপক্ষ হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি হওয়ার বিষয়টিকে উৎসাহিত করেছেন এবং গতকাল অনেক ক্রেতারা অভিযোগ করেছিলেন যে অনলাইনে টিকিট বিক্রয়ের বিষয়টি তারা জানতেন না, যার কারণে লাইন ধরে দাঁড়িয়ে তাদের হচ্ছে ভোগান্তি পোহাতে হয়েছে এবং এর বিপরীতে আজকে মেলা কর্তৃপক্ষ বলছে যে তারা প্রচারণা বাড়াচ্ছে অনলাইনে টিকিট বিক্রয়ের বিষয়টি। এছাড়া আমরা যেমনটা লক্ষ্য করেছি শনিবারে এই সময় এসে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রায় জমজমাট এবং বিক্রেতারা বলছেন তারা প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী পেয়েছেন এবং এই সংখ্যা হচ্ছে বেলা গড়ালে বিকেলের দিকে সন্ধ্যার দিকে হচ্ছে আরও বাড়বে এবং শুক্রবার যেমন ভালো বেচা বিক্রি হয়েছে আজও তারা আশা করছেন যে প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হবে। বিশেষ করে বিকেলের পর আবার আমরা মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছি, অনেকে বলেছেন গতকালে যারা এসেছেন তারা শুধু মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেছেন, কেনাকাটা তেমন একটা করেনি। তবে আজকে অনেক বিক্রেতারা আশা করছেন যে মেলা যতটা সময় গড়াবে ততটা হচ্ছে দর্শনার্থী বাড়বে এবং ক্রেতারা হচ্ছে কেনাকাটা করবেন এবং মেলা জমজমাট হয়ে উঠবে। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সবশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও গত 3 বছর ধরে একেবারেই পর্যটক শূন্য। বিশেষ করে বান্দরবানের দুর্গম অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিনের তৎপরতা বেড়ে যাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে এই পর্বতসহ পুরো এলাকা। পর্যটক না আসায় দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডংয়ের কয়েকশো মাচাংঘর এবং রিসোর্ট পরিত্যক্ত হয়ে গেছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বান্দরবানের কেওক্রাডং সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩,২৫০ ফুট। আর এই দুর্গম পাহাড়ে আসার জন্য ইতিমধ্যে সীমান্ত সড়কের আওতায় পাকা সড়ক করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারপরও সংঘাত এবং হানাহানির কারণে গত 3 বছর ধরে একেবারে পর্যটক শূন্য এই কেওক্রাডং এবং তার আশপাশের এলাকা। আর এর ফলে পর্যটন সংশ্লিষ্ট শত শত পাহাড়ি বেকার হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। বিশেষ করে কেওক্রাডং এবং তার আশপাশে কয়েকশো কটেজ এখন একেবারে পরিত্যক্ত। বেকার অবস্থা রয়েছে 300-র বেশি ট্যুর গাইড। স্বাভাবিক সময়ে বান্দরবন থেকে প্রতিদিন 300-র বেশি যাত্রীবাহী বাস পর্যটকদের নিয়ে আসতো এই কেওক্রাডং, কিন্তু কুকিচিনের সন্ত্রাস, হুমকি এবং লাগাতার হামলার মুখে এই পর্যটক শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। আর এর ফলে পাহাড়িতে যে দোকানপাটগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। তারা কাজ হারিয়ে কেউ দিনমজুর, কেউ বা বেকার জীবনযাপন করছে। বিপর্যস্ত অবস্থার এখানকার জনজীবন। মাইলের পর মাইল যেসব কটেজ রয়েছে সেগুলি এখন খা খা করছে। তবে স্থানীয়রা আশা করছেন আবারও শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পাহাড়ি বাঙালি থাকবে এবং একই সাথে পর্যটকদের পদবারে মুখরিত হয়ে পড়বে দ্বিতীয় পর্বত শৃঙ্গ এই কেওক্রাডং। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে অনেক লস। বাঙালি পাহাড়ে যারা টুকটাক ব্যবসা করে তাদের জন্য আমরা যে পর্যটন ট্যুরিস্ট জন্য বানাই, এগুলি তো এমনি ঘর ভাঙে গেছে, কতগুলো কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। মূলত বান্দরবন হয়ে রুমা, বগালেক হয়ে যার সড়ক পথে আসা যায় এই কেওক্রাডং। আর উন্নত সড়ক ব্যবস্থার কারণে মাত্র 1 মিনিটে উঠা যায় কেওক্রাডংয়ের সর্বোচ্চ চূড়ায়। বান্দরবনের কেওক্রাডং থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ।
সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত, খেতে খাবারে এবং সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই সংগ্রামে যেমন আজকে এখানে আহতরা আছেন, আমি জানি কয়েক হাজার আহত আছেন, ঠিক তেমনিভাবে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। আমাদের প্রায় ৭০০ মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে। আমাদের নিহত হয়েছে প্রায় ২০,০০০-এর উপরে সব মিলিয়ে। এই যে একটা আত্মত্যাগ, যুদ্ধ, সংগ্রাম, লড়াই, এর মধ্য দিয়ে কিন্তু আমরা যাই আজকে এসে পৌঁছেছি। ৫ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয়। এখানে এবি পার্টির একটা ভূমিকা আছে বড়, এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের মজিবুর রহমান মন্ত্রী সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদ সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, আমার তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর বাসিন্দাদের জনজীবন। কোথাও কোথাও ২২ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। তুষারপাতের কবলে পড়ে বাতিল হয়ে গেছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালত। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। সড়কে তুষারের স্তর জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘটনা আবেগী করে তুলেছে তার সতীর্থদের। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য খান সাহেবকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টাইগারদের সাবেক অধিনায়কের অবসরের খবর গুরুত্ব পেয়েছে আইসিসি, উইজডেন, ক্রিক ইনফোর মতো গণমাধ্যমগুলোতেও। অবসরের ঘোষণা 2023-এ এলেও অভিমান ভেঙে ফিরেছিলেন 22 গজে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অফ ক্রিকেটে ওয়ানডে ম্যাচটাই যে শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল তামিমের, তা হয়তো এই ছবিটা দিয়ে সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক। তামিমের সেই ইঙ্গিতটা হয়তো বুঝে উঠতে অনেকখানি সময় লেগে গেল ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের অবসরে পোস্ট করে আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক স্ট্যাটাসে কখনো তামিমের প্রতি কৃতজ্ঞতা, কখনো আবার আবেগী শব্দে স্মৃতি রোমন্থন করেছেন রিয়াদ। সতীর্থকে শুভ কামনা জানাতে ভোলেননি পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিকুর রহিমও। বন্ধুর বিদায়ে আবেগঘন এক পোস্ট করেছেন মুশি। তামিমের বিদায়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ার নাফিজও। বড় ভাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ছুটছেন দুর্দান্ত গতিতে। বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দারুণ অবদান রেখে চলেছেন তামিম। তার বিদায়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সেই ফ্র্যাঞ্চাইজিও। এদিকে তামিমের বিদায়ে পোস্ট করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলীও। তামিমের অবসরের খবর শুধু দেশের গণমাধ্যমেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। আইসিসি, উইজডেন, ক্রিক ইনফো, ক্রিক বাজের মতো গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে তামিম ইকবালের অবসরের খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা, বললেন সিইসি। ভোটে অনিয়ম দমনে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ বিশ্লেষকের।
5 মাসের রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন। 4 মাস চলার মতো রিজার্ভ থাকায় নেই দুশ্চিন্তার কারণ বললেন গভর্নর। সুশাসন ফেরায় বন্ধ হয়েছে টাকা পাচার। এবং দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপ। দুদকের 70টি অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় কার্যক্রম নিয়ে প্রশ্ন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।